প্রথম অধ্যায় সম্পদের পথ কল্পনা করুন। একটি দীর্ঘ মহাসড়কে দাঁড়িয়ে আছে যা দূর দিগন্তের দিকে অবিরাম প্রসারিত। আপনার বাম দিকে গাড়ির একটি ধীরগতির সারি সবেমাত্র হামাগুড়ি দিচ্ছে। এই চালকরা অপেক্ষার ছন্দে স্থির হয়ে গেছে। তাদের ইঞ্জিনগুলি শান্তভাবে চলে, মাইল মাইল ধীরে ধীরে যাওয়ার সাথে সাথে তাদের সময় কেটে যায়। আপনার ডান দিকে লোকেরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, লেনের মধ্যে ভেসে বেড়ায়। যখনই কিছু তাদের দৃষ্টি আকর্ষণ করে তখনই থেমে যায়, দিক সম্পর্কে উদ্বিগ্ন নয়। এবং তারপর কেন্দ্রে দূরত্বে একটি প্রশস্ত এবং শক্তিশালী লেন খুলে যায়, পরিষ্কার এবং সম্ভাবনায় পূর্ণ, কিন্তু খুব কম লোকই সেখানে প্রবেশ করার সাহস করে। লেখকের বর্ণনা অনুযায়ী এটি হল সম্পদের যাত্রা। বেশিরভাগ মানুষই ভেসে যায় বা হামাগুড়ি দেয় কারণ তারা কখনই তাদের গৃহীত পথের ব্যাপারে প্রশ্ন তোলে না। তারা বাবা মা, স্কুল এবং সমাজের নির্দেশিত স্ক্রিপ্ট অনুসরণ করে। স্ক্রিপ্টে বলা হয়েছে কঠোর পড়াশোনা করতে, ভালো চাকরি করতে, বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করতে, সাবধানে সঞ্চয় করতে, রক্ষণশীলভাবে বিনিয়োগ করতে এবং আশা করতে যে একদিন পুরস্কার আসবে। লেখকের মতে এই পথটি একটি মায়া। এটি ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার প্রতিশ্রুতি চিত্রিত করে, যখন নীরবে বর্তমানকে গ্রাস করে। এটি নিয়ন্ত্রণের বিনিময়ে আরাম এবং সময়ের বিনিময়ে নিরাপত্তা প্রদান করে। লেখক প্রকাশ করেছেন যে প্রকৃত সম্পদ কেবল ডলার দিয়ে পরিমাপ করা হয় না। সম্পদ হল সময়, সম্পদ হল অ্যালার্ম ঘড়ি, যাতায়াত এবং অনুমতি থেকে মুক্তি। সম্পদ হল এমন একটি দিনের জন্য জেগে ওঠার ক্ষমতা যা সম্পূর্ণরূপে আপনার। কিন্তু সমাজ মানুষকে এই স্বাধীনতার জন্য অপেক্ষা করে তাদের জীবনের দশকগুলি বিসর্জন দিতে শেখায়। লেখক বলেছেন যে আপনি যদি প্রচলিত পথে চলেন তাহলে আপনি বেঁচে থাকতে পারেন, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনি হয়তো অর্থ নিয়ে অবসর নিতে পারেন, কিন্তু আপনার তা উপভোগ করার যৌবন, শক্তি বা স্বাধীনতা নাও থাকতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন, সবচেয়ে বড় ট্র্যাজেডি হল মানুষ এমন প্রতিশ্রুতির জন্য তাদের জীবন উৎসর্গ করে যা কখনো বাস্তবায়িত হতে পারে না। অর্থনৈতিক মন্দা, কর্মী ছাঁটাই, মুদ্রাস্ফীতি, অসুস্থতা এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলি কয়েক দশক ধরে ধীর অগ্রগতিকে মুছে ফেলতে পারে। সম্পদের পথে যাওয়ার পথ ধীর নয়, লেখক জোর দিয়ে বলেন। এটি কৌশলগত। এর জন্য প্রয়োজন উদ্দেশ্য, সচেতনতা এবং অর্থ এবং মূল্য সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন দর্শন। এই প্রথম অধ্যায়ে লেখক শ্রোতাদের সম্পদ সম্পর্কে তাদের বিশ্বাসের সবকিছু নিয়ে প্রশ্ন তোলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যদি ঐতিহ্যবাহী পথটি কাজ করত, তাহলে যারা এটি অনুসরণ করত তারা সকলেই স্বাধীন হত। তবুও লক্ষ লক্ষ মানুষ এখনও বেতন, পেনশন বা ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে বৃদ্ধ বয়সে পৌঁছায়। লেখক একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যদি ধীর পথটি এত লোককে ব্যর্থ করে, তাহলে কেন এটি অনুসরণ করে চলেছেন? ফার্স্ট লেন যাত্রার শুরুতে সচেতনতার পরিবর্তন প্রয়োজন। আপনি যে রাস্তাটি দেখতে পান না তা এড়িয়ে যেতে পারবেন না। লেখক চান যে আপনি যে পথে ছিলেন তা থেকে আপনার চোখ সরিয়ে নিন এবং বুঝতে পারেন যে আরও অনেক পথ রয়েছে। আপনার আর্থিক ভাগ্যকে ত্বরান্বিত করার, আপনার সময় নিয়ন্ত্রণ করার এবং বার্ধক্যে পৌঁছানোর অনেক আগেই আপনার জীবন পুনরুদ্ধার করার একটি উপায় রয়েছে। ফার্স্ট লেন জাদু নয়, এটি বিভিন্ন ধরনের পছন্দ। এটি এই ধারণার প্রত্যাখ্যান যে সম্পদের জন্য সারা জীবন সময় লাগে। এই অধ্যায়টি একটি বার্তা দিয়ে শেষ হয়েছে। তুমি যে রাস্তা বেছে নিয়েছ তা তোমার জীবন নির্ধারণ করে। যদি তুমি স্ক্রিপ্টে অটল থাকো তাহলে তোমার ভবিষ্যৎ অন্য সবার মতোই দেখাবে। কিন্তু যদি তুমি পথ পরিবর্তন করার সাহস করো তাহলে একটি ভিন্ন ভবিষ্যৎ উন্মোচিত হবে, যেখানে স্বাধীনতা একদিন নয়, শীঘ্রই আসবে। লেখকের চ্যালেঞ্জ স্পষ্ট। তুমি যে রাস্তা উত্তরাধিকার সূত্রে পাওয়াচ্ছ তা গ্রহণ করো না। এমন রাস্তা বেছে নাও যা তুমি সত্যিকার অর্থে চাও এমন জীবনের দিকে নিয়ে যায়। দ্বিতীয় অধ্যায় ফুটপাত। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষই প্রথম যে আর্থিক পথে পড়েন তা হল ফুটপাত। এটি একজন ব্যক্তি কত উপার্জন করেন তার দ্বারা সংজ্ঞায়িত হয় না, বরং তারা কিভাবে চিন্তা করেন, প্রতিক্রিয়া দেখান এবং তাদের জীবন পরিচালনা করেন তার দ্বারা নির্ধারিত হয়। ফুটপাত হল এমন একটি মানসিকতা যা অর্থকে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতার পরিবর্তে তাৎক্ষণিক আরামের হাতিয়ার হিসেবে দেখে। একজন ফুটপাতি যত দ্রুত আয় করেন, প্রায়শই দ্রুত ব্যয় করেন, অল্প সময়ের আনন্দের পিছনে ছুটতে থাকেন যা আসার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। স্বাধীনতার মতো চেহারা সত্ত্বেও ফুটপাত হল সবচেয়ে ভঙ্গুর জীবন যা কেউ গড়ে তুলতে পারে। একজন ফুটপাতওয়ালা সম্পদকে নিয়ন্ত্রণ দিয়ে নয়, সম্পদ দিয়ে পরিমাপ করেন। তারা বিশ্বাস করেন যে সুখের একটি মুহূর্ত বছরের পর বছর স্থিতিশীলতার চেয়েও মূল্যবান। তারা অন্যদের কাছ থেকে বৈধতা খোঁজেন, কিছু তৈরি করার পরিবর্তে কিছু প্রমাণ করার জন্য অর্থ ব্যবহার করেন। লেখক জোর দিয়ে বলেন যে অনেক ফুটপাতওয়ালা উচ্চ আয় করেন, কিন্তু পতন থেকে এক সংখ্যক দূরে থাকেন কারণ তাদের আর্থিক জীবন অনির্দেশিতার উপর নির্মিত। তাদের ব্যয়ের সিদ্ধান্তগুলি আবেগগত, কৌশলগত নয়। যখন কিছু ভেঙে পড়ে, যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, যখন কাজ ধীর হয়ে যায়, তখন তাদের কোনো ব্যাকআপ থাকে না কারণ তাদের অর্থকে কখনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। লেখক ফুটপাতকে মায়ার রাস্তা হিসেবে বর্ণনা করেছেন।
এটি দেখতে মজা, স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতার মতো, কিন্তু এর নিচে এটি নির্ভরতার রাস্তা। একজন ফুটপাতি চাকরি, বেতন, ভাগ্যবান বিরোধী অথবা অন্য কারো উদারতার উপর নির্ভরশীল। তাদের ভবিষ্যৎ তাদের হাতে থাকে না। একটি সিদ্ধান্ত, একটি জরুরি অবস্থা, একটি ভুল সবকিছু ধ্বংস করে দিতে পারে। তারা জীবনের মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল হয়ে এগিয়ে যায়, সৃষ্টি নয়। তারা উদ্দেশ্যের পরিবর্তে আবেগ দ্বারা বেঁচে থাকে। লেখক ব্যাখ্যা করেছেন যে একজন ফুটপাতিকে দরিদ্র হতে হবে না। ফুটপাত সংখ্যা সম্পর্কে নয়, এটি অভ্যাস, মূল্যবোধ এবং বিশ্বাস সম্পর্কে। একজন ব্যক্তি খুব কম আয় করতে পারে এবং নম্রভাবে জীবনযাপন করতে পারে কিন্তু দায়িত্বশীলভাবে চিন্তা করতে পারে। অন্য একজন ব্যক্তি 6 অঙ্ক আয় করতে পারে কিন্তু ঋণে ডুবে থাকতে পারে এবং কোনো স্থিতিশীলতা থাকে না। ফুটপাত হল দিক নির্দেশনা এবং নিয়ন্ত্রণের অভাব সম্পর্কে। এটি এমন একটি রাস্তা যেখানে ভবিষ্যৎকে উপেক্ষা করা হয়, যেখানে সময়কে অস্থায়ী অনুভূতির জন্য বিনিময় করা হয় এবং যেখানে সম্পদ কখনো এত বেশি সময় ধরে থাকে না যে তা গুরুত্বপূর্ণ। লেখক ফুটপাতকে লজ্জিত করেন না, বরং তিনি এটিকে প্রকাশ করেন যাতে শ্রোতা দেখতে পান এটি কোথায় নিয়ে যায়। ফুটপাত স্বাধীনতায় নয়, বরং নির্ভরশীলতায় শেষ হয়। এটি ভয়, অনুশোচনা এবং হারানো বিকল্পগুলিতে শেষ হয়। এটি এমন একটি জীবনে শেষ হয় যেখানে ভবিষ্যতের মূল্যে বর্তমান উপভোগ করা হয়। ফুটপাত থেকে বেরিয়ে আসার জন্য লেখক ব্যাখ্যা করেন, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে বেঁচে থাকা যথেষ্ট নয়। আপনাকে এক মুহূর্তেরও বেশি সময় গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে এমন একটি ভবিষ্যৎ গঠন করতে হবে যেখানে আপনার পছন্দগুলি আপনার জরুরি অবস্থা নয়, আপনার ভাগ্য নির্ধারণ করে। তৃতীয় অধ্যায়, স্লোলেন। লেখক দ্বিতীয় পথের দিকে মনোযোগ সরিয়ে নিয়েছেন। স্লোলেন। প্রথম নজরে স্লোলেনটি জ্ঞানী বলে মনে হয়। এটি সুশৃঙ্খল, সুগঠিত এবং সমাজ দ্বারা প্রশংসিত। এটি আপনার আয়ের 10% সঞ্চয় করতে, অবসর অ্যাকাউন্টের সর্বোচ্চ আয় করতে, সূচক তহবিলে বিনিয়োগ করতে এবং চক্রবৃদ্ধি সুদ আপনার প্রতিষ্ঠাকে সম্পদে পরিণত না করা পর্যন্ত কয়েক দশক ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখায়। এটিকে দায়িত্বশীল, বুদ্ধিমান এবং নিরাপদ হিসাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু লেখক যুক্তি দেন যে স্লোলেন হল ফাঁদের আরও ভদ্র সংস্করণ। স্লোলেনের মূল উপাদান হিসেবে সময় প্রয়োজন। এটি আপনার সেরা বছরের 40 বা 50টি দাবি করে পরবর্তী আরামের আসার জন্য যৌবন এবং শক্তি বিনিময় করে। এটি আপনাকে আজকে এমন একটি আগামীকালের জন্য ত্যাগ করতে বলে যা কখনো নাও আসতে পারে। লেখক ত্রুটিটি প্রকাশ করেছেন, জীবন নিজেই অপ্রত্যাশিত। স্বাস্থ্য পরিবর্তন হতে পারে, পারিবারিক চাহিদা পরিবর্তন হতে পারে, চাকরির বাজার ভেঙে পড়তে পারে, অর্থনৈতিক সংকট রাতারাতি জীবনের অর্ধেক সঞ্চয় মুছে ফেলতে পারে। স্লোলেন এত ধীরে ধীরে সম্পদ তৈরি করে যে তা নিরাপদ হতে পারে না। লেখক ব্যাখ্যা করেছেন যে স্লোলেন আপনার স্বাধীনতাকে আপনার নিয়ন্ত্রণের বাইরের শক্তির কাছে শৃঙ্খলিত করে। আপনার নিয়োগকর্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। শেয়ার বাজার আপনার প্রবৃদ্ধি নির্ধারণ করে। কর আইন আপনার অগ্রগতি নির্দেশ করে। মুদ্রাস্ফীতি আপনার ক্রয় ক্ষমতা চুরি করে। এদিকে বছর চলে যায়। স্লোলেন ধরে নেয় যে দশকের পর দশক ধরে সবকিছু সুষ্ঠুভাবে চলবে, কিন্তু জীবন খুব কমই এমন পরিষ্কার পথ অনুসরণ করে। লেখক আরেকটি সমস্যাও তুলে ধরেছেন, চক্রবৃদ্ধি সুদ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় যদি না আপনার ইতিমধ্যেই উল্লেখযোগ্য মূলধন থাকে। সামান্য আয়ের 10% সঞ্চয় করলে আপনার জীবন পরিবর্তন করার জন্য দ্রুত সম্পদ তৈরি হবে না। আপনি হয়তো একদিন আরামে অবসর গ্রহণ করবেন, কিন্তু ততক্ষণে যৌবন চলে যাবে। স্থগিত স্বপ্ন আর সম্ভব নাও হতে পারে। স্লোলেন আজকের প্রাণবন্ততাকে আগামীকালের প্রতিশ্রুতির সাথে বিনিময় করে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও লেখক স্বীকার করেছেন যে স্লোলেন ফুটপাতের চেয়ে ভালো। এটি শৃঙ্খলা, সংযম এবং দায়িত্ব শেখায়, কিন্তু তবুও এটি সময়কে ত্যাগ করে, যা সকল সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান। লেখক শ্রোতাদের একটি মৌলিক সত্য স্বীকার করার জন্য অনুরোধ করেন, সম্পদের জন্য সারা জীবন সময় নেওয়া উচিত নয়। যদি কোনো পরিকল্পনা স্বাধীনতা প্রদানের জন্য কয়েক দশক ধরে বাধ্যতা প্রয়োজন হয়, তবে এটি দ্রুত পথ নয়, এটি একটি ধীর আত্মসমর্পণ। লেখক বলেছেন, স্লোলেন থেকে বেরিয়ে আসতে হলে ধনী হওয়ার জন্য সময়ের উপর নির্ভর করা বন্ধ করতে হবে। ভবিষ্যৎ আপনাকে উদ্ধার করবে এই বিশ্বাস করা বন্ধ করতে হবে। আপনাকে অবশ্যই পরিবর্তনশীল বিষয়গুলির নিয়ন্ত্রণ নিতে হবে এবং এমন কিছু তৈরি করতে হবে যা আপনার ঘন্টার উপর নির্ভর না করেই বৃদ্ধি পায়। আপনাকে অপেক্ষার পথ থেকে সৃষ্টির পথে এগিয়ে যেতে হবে। এই অধ্যায়টি একটি শক্তিশালী পরিবর্তনের মাধ্যমে শেষ হচ্ছে। স্লোলেন ভুল নয়, তবে এটি অসম্পূর্ণ। এটি জীবন নয়, বেঁচে থাকার প্রস্তাব দেয়। প্রকৃত স্বাধীনতার জন্য শ্রোতাকে একটি ভিন্ন পথ অন্বেষণ করতে হবে, ফাস্ট লেন। এবং সেই পথটি তখনই শুরু হয় যখন আপনি আসার জন্য বছরের বিনিময় বন্ধ করেন এবং এমন ব্যবস্থা তৈরি শুরু করেন যা সময়কে আপনার কাছে ফিরিয়ে দেয়। চতুর্থ অধ্যায়, ফাস্টলেন জাগরণ। কল্পনা করুন আপনি সারা জীবন ধরে একটি দীর্ঘ পথ ধরে হেঁটে যাচ্ছেন, যেখানে ভিড়ের ভিড় একই দিকে এগিয়ে যাচ্ছে।
সবাই আপনাকে বলে যে এটি একমাত্র রাস্তা, নিরাপদ রাস্তা, প্রমাণিত রাস্তা। কিন্তু একদিন আপনি পাশে পা রেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা আরেকটি পথ দেখতে পাবেন। আপনি যে জনাকীর্ণ গলির মধ্য দিয়ে এসেছেন তার বিপরীতে এই নতুন রাস্তাটি খোলা, প্রশস্ত এবং সুযোগে ভরা। এটি আলাদা, অপরিচিত, এমনকি ভীতিকরও মনে হয়। কিন্তু আপনার ভেতরে এমন কিছু আছে যা আপনাকে অসাধারণ কোথাও নিয়ে যায়। এই মুহূর্তটি হল ফার্স্ট লেন জাগরণের শুরু। লেখক ব্যাখ্যা করেছেন যে ফার্স্ট লেন কেবল একটি আর্থিক কৌশল নয়, এটি চেতনার পরিবর্তন। এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন যে সম্পদ ধীর হতে হবে না, এটি আপনার জীবনের শেষের দিকে আসতে হবে না, এটি ভাগ্য। ধীর চক্রবৃদ্ধি বা দশকের সঞ্চয়ের উপর নির্ভর করে না। পরিবর্তে যখন আপনি স্কেলে মূল্য তৈরিতে মনোনিবেশ করেন তখন সম্পদ দ্রুত তৈরি করা যেতে পারে। ফার্স্ট লেন শিক্ষা দেয় যে অর্থ অনেক মানুষের সমস্যা সমাধানের একটি উপজাত। আপনি যদি হাজার 10,000 বা লক্ষকে প্রভাবিত করেন, তাহলে আপনার সম্পদ আপনার তৈরি মূল্যের অনুপাতে বৃদ্ধি পায়। লেখক পুরনো ধারণাটি ভেঙে দিয়েছেন যে কেবল সময় সম্পদ তৈরি করে। ফার্স্ট লেনে সিস্টেমগুলি সম্পদ তৈরি করে। প্রক্রিয়া, পণ্য, প্ল্যাটফর্ম, বিষয়বস্তু এবং পরিষেবাগুলি সম্পদ তৈরি করে। আপনার অবদান গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সরাসরি আপনার কাজের সময়ের সাথে আবদ্ধ নয়। আপনি অর্থের বিনিময়ে সময় লেনদেন থেকে সরে এসে অর্থের বিনিময়ে সমাধান লেনদেন শুরু করেন। যখন আপনি এমনভাবে একটি চাহিদা সমাধান করেন যা একসাথে অনেক লোকের কাছে পৌঁছাতে পারে, তখন আয় আপনার দৈনন্দিন শ্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লেখক ব্যাখ্যা করেছেন যে ফার্স্ট লেনের মালিকানা প্রয়োজন। আপনি ভাড়া করা জমিতে সম্পদ তৈরি করতে পারবেন না। আপনি কোনো নিয়োগকর্তা, একজন বস, একটি কোম্পানি বা বাজারের প্রবণতার উপর নির্ভর করতে পারবেন না। আপনার মূল্যের উৎস আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি একটি ব্র্যান্ড, একটি ব্যবসা, একটি সিস্টেম বা একটি পণ্য তৈরি করুন না কেন, মূল নীতিটি একই থাকে: নিয়ন্ত্রণ সমান স্বাধীনতা। নিয়ন্ত্রণ ছাড়া আপনি দুর্বল। নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি দিক নির্দেশনা, লিভারেজ এবং ত্বরণ অর্জন করেন। ফার্স্ট লেন মানসিকতা অপেক্ষাকে প্রত্যাখ্যান করে। এটি এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করে যে বেঁচে থাকার আগে আপনাকে সারা জীবন কাজ করতে হবে। এটি আপনাকে বলে যে বর্তমান মুহূর্তটি ভবিষ্যতের মতোই গুরুত্বপূর্ণ। শ্রোতাকে অর্থ সম্পর্কে সমাজ যা কিছু শেখে তা নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করা হয়। স্বাধীনতা বিলম্বিত কেন? দশকের পর দশক আত্মসমর্পণ কেন? কেন ধরে নেওয়া যায় যে সম্পদের জন্য বয়স প্রয়োজন? ফার্স্ট লেন এই পুরানো ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে এবং সৃষ্টি, গতি এবং প্রভাবকে কেন্দ্র করে একটি দর্শন দিয়ে তাদের প্রতিস্থাপন করে। লেখক স্পষ্ট করে বলেছেন যে ফার্স্ট লেন সহজ নয়। এর জন্য দায়িত্ব দায়ী। এর জন্য নতুন দক্ষতা শেখা, ঝুঁকি নেওয়া, স্বাধীনভাবে চিন্তা করা এবং অনিশ্চয়তার মুখোমুখি হওয়া প্রয়োজন। কিন্তু এর পুরস্কার অপরিসীম: সময়ের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা এবং বেঁচে থাকার বাইরে বেঁচে থাকার ক্ষমতা। ফার্স্ট লেন কোনো শর্টকাট নয়, এটি সঠিক রাস্তা, যুক্তি, প্রচেষ্টা এবং ইচ্ছাকৃত নকশার উপর নির্মিত একটি রাস্তা। এই অধ্যায়টি একটি গভীর উপলব্ধি দিয়ে শেষ হয়: ফার্স্ট লেন তার নীতিমালা মেনে নিতে ইচ্ছুক সকলের জন্যই উপলব্ধ। এটি বয়স, পটভূমি, শিক্ষা বা পরিস্থিতির দ্বারা বৈষম্য করে না। যারা এটি খুঁজে পান তাদের এবং যারা কখনো এটি দেখেন না তাদের মধ্যে পার্থক্য হল সচেতনতা। একবার আপনি এই ধারণায় জেগে উঠলে যে সম্পদ তৈরি করা যেতে পারে, অপেক্ষা করা যায় না, আপনি এমন একটি যাত্রা শুরু করেন যা আপনার পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পঞ্চম অধ্যায়, সম্পদের গণিত। লেখক এই অধ্যায়টি শুরু করেছেন একটি স্পষ্ট এবং আকর্ষণীয় সত্য দিয়ে: সম্পদ রহস্যময় নয়, এটি গাণিতিক, অনুমানযোগ্য এবং যুক্তিসঙ্গত। মানুষ প্রায়শই বিশ্বাস করে যে সম্পদ কেবল শৃঙ্খলা, কেবল ভাগ্য বা কেবল বুদ্ধিমত্তা থেকে আসে। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ একটি সহজ সমীকরণের মাধ্যমে তৈরি হয়: সম্পদের মূল্য দিয়ে গুণিত নিট লাভ। এই সূত্রটি প্রকাশ করে যে কিভাবে সম্পদ তৈরি হয় এবং কেন বেশিরভাগ মানুষ কখনো তা অর্জন করতে পারে না। লেখক সমীকরণের প্রথম অংশটি ভেঙে দিয়েছেন: নিট মুনাফা। এটি হল আপনার ব্যবসার ব্যয়ের পরে উপার্জিত অর্থ। এটি আপনার বেতন নয়, এটি শেয়ার বাজারের লাভ নয়, এটি একটি স্কেলযোগ্য উপায়ে মূল্য প্রদানের ফলাফল। যখন আপনি এমন কিছু তৈরি করেন যা মানুষের প্রয়োজন এবং যার জন্য তারা অর্থ প্রদান করতে ইচ্ছুক, তখন আপনার নিট মুনাফা বৃদ্ধি পায়। লেখক জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র অর্থ সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়া যথেষ্ট নয়। আপনার আয় সীমিত থাকলে আপনি সম্পদের পথে সঞ্চয় করতে পারবেন না। এক পর্যায়ে মিতব্যয়িতা অপর্যাপ্ত হয়ে পড়ে। আপনাকে অবশ্যই লাভ বাড়াতে হবে, সংকুচিত করতে হবে না। সম্পদ সমীকরণের দ্বিতীয় অংশ হল সম্পদের মূল্য। আপনার ব্যবসা, পণ্য অথবা সিস্টেম এমন একটি সম্পদে পরিণত হয় যা সফল হওয়ার সাথে সাথে মূল্য বৃদ্ধি পায়। লেখক ব্যাখ্যা করেন যে যেসব ব্যবসা প্রকৃত সমস্যা সমাধান করে তারা মূল্য সঞ্চয় করে, কারণ সেগুলি বিক্রি, সম্প্রসারণ বা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যেতে পারে। যখন আপনি এমন একটি সম্পদ তৈরি করেন যা আপনার অবিরাম অংশগ্রহণ ছাড়াই আয় তৈরি করে,
তখন আপনি প্রকৃত সম্পদে পা রাখতে শুরু করেন। আপনার সময় আপনার উপার্জনের সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, কারণ আপনি কাজ করুন বা না করুন, আপনার সম্পদ কাজ করেই চলে। লেখক এরপর স্লোলেন গণিতের ত্রুটিটি প্রকাশ করেন। স্লোলেন চক্রবৃদ্ধি সুদের উপর নির্ভর করে, এমন একটি শক্তি যা ধীরে ধীরে বৃদ্ধি পায় যদি না আপনার কাছে ইতিমধ্যেই প্রচুর অর্থ থাকে। শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের উপর নির্ভর করা দশকের পর দশক ধরে একটি ভারী পাথরকে উপরের দিকে ঠেলে দেওয়ার মতো, এই আশায় যে একদিন গতি আসবে। কিন্তু ফার্স্ট লেনে প্রবৃদ্ধি আসে স্কেলিং, উদ্ভাবন এবং বাজারের নাগালের মাধ্যমে, সময় নয়। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদের গণিতে নিয়ন্ত্রণ অপরিহার্য। যদি আপনি আপনার আয়ের উৎস নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনি আপনার আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটি চাকরি যতই ভালো বেতনের হোক না কেন, কেড়ে নেওয়া যেতে পারে। একটি বাজার বিনিয়োগ ভেঙে পড়তে পারে। কিন্তু যখন আপনি নিজের ব্যবস্থা তৈরি করেন, তখন আপনার সম্পদের ইঞ্জিনের মালিক আপনি। আপনি সিদ্ধান্ত নেন যে এটি কত দ্রুত বৃদ্ধি পায়। আপনি সিদ্ধান্ত নেন যে এটি কোথায় প্রসারিত হয়। আপনি সিদ্ধান্ত নেন যে এটি কি মূল্য প্রদান করে। মালিকানার মাধ্যমে আপনি একজন নিষ্ক্রিয় অংশগ্রহণকারী থেকে আপনার ভবিষ্যতের একজন সক্রিয় স্থপতিতে রূপান্তরিত হন। লেখের মতে, সম্পদ কেবল মূল্যের প্রতিফলন। যদি আপনি একজনের সেবা করেন, তাহলে আপনার সম্পদ কম থাকে। যদি আপনি হাজার হাজারের সেবা করেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পায়। যদি আপনি লক্ষ লক্ষ মানুষের সেবা করেন, তাহলে আপনার সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। গণিতটি সোজা। আরও বেশি লোকের কাছে আরও মূল্য প্রদান করুন, এবং সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এটি জাদু নয়, এটি কারণ এবং প্রভাব। লেখক শ্রোতাদের সম্পদ সমীকরণে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করার চ্যালেঞ্জ জানিয়ে অধ্যায়টি শেষ করেছেন। অন্য মানুষের ব্যবস্থা ভোক্তা হওয়ার পরিবর্তে ব্যবস্থার স্রষ্টা হয়ে উঠুন। ধীর বৃদ্ধির উপর নির্ভর না করে সূচকীয় বৃদ্ধিকে আলিঙ্গন করুন। সম্পদের জন্য অপেক্ষা করার পরিবর্তে সম্পদ গড়ে তুলুন। সঠিক সূত্র, সঠিক মানসিকতা এবং সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পদ দূরবর্তী স্বপ্ন নয়, বরং এটি বাস্তবতা হয়ে ওঠে। ষষ্ঠ অধ্যায়, ফার্স্টলেনের আড্ডায় লেখক ব্যাখ্যা করেছেন যে প্রতিটি ব্যবসা ফার্স্টলেন ব্যবসা হতে পারে না। প্রতিটি ধারণা, আবেগ বা পার্শ্ব প্রকল্পের প্রকৃত সম্পদ তৈরির জন্য প্রয়োজনীয় কাঠামো থাকে না। একটি ফার্স্টলেন উদ্যোগকে কিছু মৌলিক নীতি মেনে চলতে হবে, এমন আদেশ যা নির্ধারণ করে যে একটি ব্যবসা সত্যিই আপনার জীবনকে বড় করতে, টিকিয়ে রাখতে এবং মুক্ত করতে পারে কিনা। এগুলি ছাড়া এমনকি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ধারণাগুলিও চাপের মুখে ভেঙে পড়ে বা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, যা গুরুত্বপূর্ণ নয়। লেখক নিয়ন্ত্রণের আদেশ দিয়ে শুরু করেছেন। যদি আপনি আপনার ব্যবসা নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্য কারো প্ল্যাটফর্ম, নিয়ম বা অ্যালগোরিদমের উপর নির্মিত একটি ব্যবসা রাতারাতি ধ্বংস হয়ে যেতে পারে। যখন আপনি ভাড়া করা জমিতে নির্মাণ করেন, তখন বাড়িওয়ালার ক্ষমতা থাকে। ফার্স্টলেনে সফল হতে হলে আপনার পণ্য, বিতরণ, মূল্য নির্ধারণ এবং গ্রাহক সম্পর্কের পিছনে সিদ্ধান্ত গ্রহণকারী শক্তির মালিক হতে হবে। নিয়ন্ত্রণ ছাড়া আপনি চিরকাল বহিরাগত শক্তির করুণায় থাকবেন। এরপর আসে প্রবেশের আদেশ। যদি কেউ আপনার কাজটি অল্প পরিশ্রম বা দক্ষতার সাথে করতে পারে, তাহলে প্রতিযোগিতা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বাজারগুলি ভিড় করে, প্রান্তিকতা সংকুচিত হয়। একটি ফার্স্টলেন ব্যবসায় প্রবেশের অসুবিধা প্রয়োজন অসম্ভব নয়, বরং চ্যালেঞ্জ। অন্যদের জন্য আপনাকে অনুকরণ করা যত কঠিন হবে, আপনার অবস্থান তত শক্তিশালী হবে। দক্ষতা, উদ্ভাবন, সৃজনশীলতা এবং সমস্যা সমাধান প্রতিযোগিতার বিরুদ্ধে আপনার ঢাল হয়ে ওঠে। এরপর লেখক প্রয়োজনের আদেশ উপস্থাপন করেন। একটি ফার্স্টলেন ব্যবসাকে অবশ্যই একটি প্রকৃত সমস্যা সমাধান করতে হবে, অথবা একটি প্রকৃত চাহিদা পূরণ করতে হবে। বিনোদন মনোযোগ আকর্ষণ করতে পারে, কিন্তু চাহিদা অর্থ আকর্ষণ করে। মানুষ স্বেচ্ছায় এমন সমাধানের জন্য অর্থ প্রদান করে যা তাদের জীবনকে সহজ, স্বাস্থ্যকর, নিরাপদ বা আরও দক্ষ করে তোলে। যখন আপনার ব্যবসা অন্যদের জন্য অপরিহার্য হয়ে ওঠে, তখন সম্পদ আপনার প্রদান করা মূল্যের একটি স্বাভাবিক পরিণতি হয়ে ওঠে। সময়ের আড্ডা শ্রোতাদের মনে করিয়ে দেয় যে একটি ফার্স্টলেন ব্যবসাকে অবশ্যই আপনার দৈনন্দিন কাজের সময় থেকে আপনার আয় আলাদা করতে হবে। যদি আপনার ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি ফার্স্টলেনে প্রবেশ করেননি, আপনি কেবল আরেকটি চাকরি তৈরি করেছেন। সিস্টেম, অটোমেশন, প্রযুক্তি এবং টিম বিল্ডিং আপনার ব্যবসাকে সক্রিয়ভাবে কাজ না করলেও কাজ করতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করে। পরিশেষে, স্কেলের আদেশ সূচকীয় বৃদ্ধির ইঞ্জিনটি প্রকাশ করে। একটি ফার্স্টলেন ব্যবসার অবশ্যই অনেক মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা থাকতে হবে। ডিজিটাল বিতরণ, ফ্র্যাঞ্চাইজিং, উৎপাদন, সরবরাহ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার পণ্য বা পরিষেবা ভৌগোলিক সীমানা অতিক্রম করতে সক্ষম হতে হবে। লেখক জোর দিয়ে বলেছেন যে স্কেল কেবল সংখ্যার বিষয় নয়, এটি প্রভাব সম্পর্কে। আপনি যদি একজন ব্যক্তির জন্য একটি সমস্যা সমাধান করেন, তবে আপনি একটি পার্থক্য তৈরি করেন। আপনি যদি লক্ষ লক্ষের জন্য এটি সমাধান করেন, তবে আপনি সম্পদ তৈরি করেন।
এই অধ্যায়টি একটি সন্ধিক্ষণ তৈরি করে। এটি কৌশল থেকে কল্পনাকে, বাস্তবায়ন থেকে স্বপ্নকে আলাদা করে। শ্রোতা বুঝতে পারেন যে ফাস্টলেন তাদের জন্য নয় যারা কেবল কিছু চেষ্টা করতে চান, এটি তাদের জন্য যারা এমন কিছু তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যা পরিবেশন করে, বৃদ্ধি পায় এবং টিকে থাকে। যখন এই আদেশগুলি সামঞ্জস্যপূর্ণ হয়, তখন সম্পদ একটি সুপরিকল্পিত ব্যবস্থার একটি পূর্বাভাসযোগ্য ফলাফল হয়ে ওঠে। সপ্তম অধ্যায়, চাহিদা বনাম চাওয়া। কল্পনা করুন, কোলাহল, রং এবং অবিরাম নড়াচড়ায় ভরা একটি বাজারে দাঁড়িয়ে আছেন। আপনি যেদিকেই তাকান না কেন, কেউ না কেউ কিছু বিক্রি করছে। উজ্জ্বল প্রদর্শনী, উচ্চস্বরে প্রতিশ্রুতি, আকর্ষণীয় প্যাকেজিং, সবকিছুই মনোযোগ আকর্ষণের জন্য প্রতিযোগিতা করছে। কিন্তু সমস্ত কোলাহলের আড়ালে আরও গভীর কিছু ঘটছে। মানুষ সবচেয়ে বেশি জোরে বিক্রেতার দিকে আকৃষ্ট হয় না, তারা সমস্যা সমাধানকারীর দিকে আকৃষ্ট হয়। তারা স্বস্তি, স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য, আরাম, গতি এবং সমাধান খোঁজে। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ তাদের কাছে প্রবাহিত হয় যারা তাদের চাহিদা পূরণ করে, তাদের কাছে নয় যারা তাদের নিজস্ব আকাঙ্ক্ষার পিছনে ছুটতে চায়। লেখক উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মিথ ভেঙে দিয়েছেন, আপনার আবেগকে অনুসরণ করুন, অর্থ আপনাকে অনুসরণ করবে। তিনি যুক্তি দেন যে আবেগ কোনো ব্যবসায়িক মডেল নয়, মূল্য হল, যদি আপনার আবেগ কোনো সমস্যার সমাধান না করে বা কাউকে সাহায্য না করে, তবে এটি একটি শখ হয়ে ওঠে। ফাস্টলেন নয়, বাজার পরিচালনার প্রয়োজন, মানুষকে অর্থ প্রদানের জন্য প্রেরণা প্রদানের প্রয়োজন, আনুগত্য, বিশ্বাস এবং টেকসই চাহিদা তৈরি করার প্রয়োজন। লেখক স্পষ্ট করে বলেছেন যে চাওয়া স্বল্পমেয়াদী উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ খুব কমই তৈরি করে। চাওয়া একটি আবেগ, চাহিদা একটি প্রয়োজনীয়তা। মানুষ বিনোদন চাইতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্যের প্রয়োজন, তাদের পরিবহনের প্রয়োজন, তাদের নিরাপত্তা, যোগাযোগ, সংগঠন, শিক্ষা, স্পষ্টতা এবং সুবিধার প্রয়োজন। যখন আপনি একটি চাহিদা সমাধান করেন, তখন আপনি মানুষের আচরণের ভিত্তিতেই প্রবেশ করেন। মানুষ তাদের যা প্রয়োজন তা ত্যাগ করে না। লেখক জোর দিয়ে বলেছেন যে চাহিদা চিহ্নিত করার জন্য পর্যবেক্ষণ, সহানুভূতি এবং সচেতনতা প্রয়োজন। অন্যরা কি উপেক্ষা করে তা আপনাকে দেখতে হবে। হতাশা, অভিযোগ, অদক্ষতা এবং ফাঁকগুলি আপনাকে শুনতে হবে। প্রতিটি ব্যথার বিন্দু হল অসুবিধার আড়ালে থাকা একটি সুযোগ। প্রতিটি অদক্ষতা হল উদ্ভাবনের একটি পথ। প্রতি মুহূর্তে কেউ কেউ বলে, আমি যদি আরও ভালো উপায় থাকত। একটি ব্যবসা নীরবে জন্ম নিচ্ছে। চাহিদাচালিত ব্যবসাগুলি অনায়াসে বৃদ্ধি পায় কারণ তাদের মূল ভিত্তি প্রকৃত চাহিদা। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন আপনার সমাধান অপরিহার্য হয়, ওঠে, তখন লোকেরা এটি কেনার আগে দুবার ভাবে না। তারা এটিকে তাদের জীবনের অংশ হিসাবে দেখে, ঐচ্ছিক ব্যয় হিসাবে নয়। চাহিদা একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে কারণ প্রবণতা হ্রাস পেলেও তারা অদৃশ্য হয় না। যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ তারা বৃদ্ধি পায়। লেখক শ্রোতাদের বিশ্বকে ভিন্নভাবে দেখার আহ্বান জানিয়ে শেষ করেন, আপনি কি বিক্রি করতে চান তা জিজ্ঞাসা করা বন্ধ করুন। মানুষের কি প্রয়োজন তা জিজ্ঞাসা করুন। পণ্য অনুসন্ধান করা বন্ধ করুন। সমস্যা অনুসন্ধান করুন। সুখের পিছনে ছুটুন, উপযোগিতার পিছনে ছুটুন। যখন আপনি অন্যদের সাহায্য করার জন্য আপনার সৃজনশীলতা উৎসর্গ করেন, তখন সম্পদ আপনার প্রদান করা মূল্যের একটি স্বাভাবিক সঙ্গী হয়ে ওঠে। অষ্টম অধ্যায়, স্কেল এবং মাত্রা। কল্পনা করুন, আপনি একটি উঁচু পাহাড়ে উঠছেন যেখানে আপনি অবশেষে আপনার নিচের পুরো ভূদৃশ্য দেখতে পাবেন। এখান থেকে দৃশ্যটি বদলে যায়। মাটি থেকে যা বড় দেখাচ্ছিল তা হঠাৎ ছোট মনে হয়। রাস্তাগুলি আপনি যা কখনো কল্পনা করেছিলেন তার চেয়েও বেশি প্রসারিত। একসময় যে ভবনগুলি বিশাল বলে মনে হতো সেগুলি এখন ছোট ব্লকের মতো দেখাচ্ছে। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটি লেখক শ্রোতাদের কাছে অনুভব করতে চান। বেশিরভাগ মানুষ ব্যবসাকে স্থল স্তর থেকে দেখে, ছোট চিন্তা করে, ছোট পরিকল্পনা করে এবং ছোট কাজ করে। কিন্তু ফাস্টলেনের জন্য একটি উচ্চতর সুবিধাজনক স্থান প্রয়োজন, একটি দৃষ্টিকোণ যা স্কেল এবং মাত্রা দ্বারা সংজ্ঞায়িত। লেখক ব্যাখ্যা করেছেন যে স্কেল হল সম্পদের সবচেয়ে বড় গুণক। যখন আপনার পণ্য, পরিষেবা বা ধারণা আপনার বেশি সময় না নিয়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, তখন আপনি সূচকীয় বৃদ্ধির দ্বার উন্মোচন করেন। একটি পাড়ার মধ্যে সীমাবদ্ধ একটি ছোট ব্যবসা ফাস্টলেন সম্পদ তৈরি করতে পারে না কারণ এর প্রভাব সীমিত। একটি স্কেলযোগ্য ব্যবসা শহর, দেশ এবং মহাদেশে পৌঁছায়। এটি আপনার শারীরিক উপস্থিতির বাইরেও বৃদ্ধি পায়। আপনার কাজের চাপ স্থিতিশীল থাকা বা এমনকি হ্রাস পাওয়ার সাথে সাথে এর নাগাল প্রসারিত হয়। স্কেলের পেছনের শক্তি হল বিশালতা। এটি মানুষের জীবনে আপনার পণ্যের প্রভাবের মাত্রাকে প্রতিনিধিত্ব করে। যে সমাধান কারো 1 মিনিট সময় বাঁচায় তার মূল্য আছে। যে সমাধান কারো ঘন্টা বাঁচায়, চাপ কমায়, স্বাস্থ্য রক্ষা করে অথবা জীবনকে সহজ করে তোলে তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। লেখক জোর দিয়ে বলেন যে বিশালতা আপনার প্রভাবকে বাড়িয়ে তোলে। যখন আপনার প্রদান করা মূল্য গভীর হয়, তখন লোকেরা আপনাকে জৈবিকভাবে খোঁজে। আপনার খ্যাতি ছড়িয়ে পড়ে।
আপনার ব্র্যান্ড শক্তিশালী হয়। প্রচেষ্টা ছাড়াই আপনার প্রভাব বৃদ্ধি পায়। লেখক জোর দিয়ে বলেন যে স্কেল এবং মাত্রা কেবল টেক জায়ান্ট বা বৈশ্বিক কর্পোরেশনের জন্য সংরক্ষিত নয়। যে কেউ সঠিক সিস্টেম ব্যবহার করে সে স্কেল করতে পারে। কন্টেন্ট স্কেল করতে পারে, সফটওয়্যার স্কেল করতে পারে, ম্যানুফ্যাকচারিং স্কেল করতে পারে, প্ল্যাটফর্ম স্কেল করতে পারে, এমনকি শিক্ষাও স্কেল করতে পারে যদি সঠিক চ্যানেলের মাধ্যমে সরবরাহ করা হয়। যে মুহূর্তে আপনার সমাধান আপনার ব্যক্তিগত সম্পৃক্ততা ছাড়াই পুনরাবৃত্তিযোগ্য, ভাগ করে নেওয়ার যোগ্য বা বিতরণযোগ্য হয়ে ওঠে, আপনি স্কেলের জগতে পা রাখেন। লেখক তুলে ধরেছেন যে স্কেলের জন্য সিস্টেমের প্রয়োজন। সিস্টেম ছাড়া আপনি বাধা হয়ে দাঁড়ান। যদি সবকিছু আপনার সরাসরি অংশগ্রহণের উপর নির্ভর করে তবে আপনি হাজার হাজার মানুষকে সেবা দিতে পারবেন না। অটোমেশন, ডেলিগেশন এবং প্রযুক্তি অপরিহার্য হাতিয়ার হয়ে ওঠে। তারা আপনার মূল্যকে এমন একটি কাঠামোতে রূপান্তরিত করে যা আপনার থেকে স্বাধীনভাবে কাজ করে। আপনি অপারেটর থেকে স্থপতিতে স্থানান্তরিত হন। আপনি মেশিন হওয়ার পরিবর্তে মেশিন ডিজাইন করেন। স্কেলের জন্য সাহসের প্রয়োজন। ছোট চিন্তা করা নিরাপদ বোধ করে কারণ এটি পরিচিত। বড় চিন্তা করা অস্বস্তিকর কারণ এটি আপনাকে ঝুঁকি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মুখোমুখি করে। লেখক শ্রোতাকে আরামের বাইরে যেতে উৎসাহিত করেন। এই অধ্যায়টি একটি শক্তিশালী অনুস্মারক দিয়ে শেষ হচ্ছে। স্কেল কোনো বিলাসিতা নয়, এটি ফার্স্ট লেনের জন্য একটি প্রয়োজনীয়তা। স্কেল ছাড়া সম্পদ রৈখিক থাকে। স্কেলের সাথে সম্পদ সূচকীয় হয়ে ওঠে। আপনার প্রভাবের আকার আপনার স্বাধীনতার আকার নির্ধারণ করে। নবম অধ্যায়, অর্থের আসল ভূমিকা। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ জীবনের সবচেয়ে ভুল বোঝাবুঝি করা উপাদানগুলির মধ্যে একটি। মানুষ এটির পিছনে ছুটছে, ভয় পাচ্ছে, এর উপাসনা করছে এবং এর জন্য সংগ্রাম করছে, কিন্তু খুব কম লোকই এর উদ্দেশ্য বুঝতে পারে। লেখক স্পষ্ট করে বলেছেন যে অর্থ গন্তব্য নয়, এটি পরিবর্তন। এটি পছন্দ, সুযোগ, স্বাধীনতা এবং আপনার জীবনের মান বৃদ্ধি করে। অর্থ আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করে না, এটি কেবল আপনার মধ্যে ইতিমধ্যে যা আছে তা বাড়িয়ে তোলে। টাকা এমন একটি হাতিয়ার যা সময় যা পুনরুদ্ধার করতে পারে না তা কিনে নেয়। এটি স্বায়ত্তশাসন কিনে নেয়, এটি পুনরুদ্ধার কিনে নেয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে মনোযোগ কিনে নেয়। টাকা ছাড়া মানুষ কেবল বেঁচে থাকার জন্য ঘণ্টা, শক্তি, স্বাস্থ্য এবং আবেগ বিনিময় করে। টাকা দিয়ে তারা সৃষ্টি, অন্বেষণ এবং অর্থের জন্য সেই সম্পদগুলি পুনরুদ্ধার করে। লেখকের কাছে টাকা লক্ষ্য নয়, লক্ষ্য হল স্বাধীনতা, এবং টাকা হল সেই মহাসড়ক যা আপনাকে দ্রুত সেই স্বাধীনতায় পৌঁছাতে সাহায্য করে। লেখক সতর্ক করে দিয়েছেন যে অর্থকে ভুল বোঝা দুটি চরম পর্যায়ে নিয়ে যায়। কিছু মানুষ এর দাস হয়ে যায়, তাদের সম্পূর্ণ পরিচয়কে উপার্জন এবং সম্পত্তি দিয়ে পরিমাপ করে। অন্যরা এটিকে প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে যে অর্থের প্রতি আকাঙ্ক্ষা নৈতিকভাবে ভুল। উভয় চরম সত্যকে মিস করে। অর্থ তখনই তাৎপর্যপূর্ণ হয় যখন তার সঠিক প্রেক্ষাপটে রাখা হয়। এটি একজন দাস, প্রভু নয়, একটি সম্পদ, উদ্দেশ্য নয়। এরপর লেখক আরও গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন। অর্থ মূল্যের দিকে প্রবাহিত হয়। যদি আপনি মূল্য তৈরি করেন তাহলে আপনি অর্থ উপার্জন করেন। যদি আপনি মূল্যকে বহুগুণ করেন তাহলে অর্থ বহুগুণ বৃদ্ধি পায়। যদি আপনার মূল্য অনেক লোককে প্রভাবিত করে তাহলে আপনার সম্পদ অনুপাতে বৃদ্ধি পায়। অর্থ একটি প্রতিফলন, কারণ নয়। মূল্য প্রদান না করে অর্থ উপার্জনের চেষ্টা করা কোনো ট্যাক্সি উপায় অসম্ভব। কিন্তু যখন আপনি চাহিদা পূরণ, বোঝা লাঘব বা জীবন উন্নত করার জন্য নিজেকে উৎসর্গ করেন, তখন অর্থ আপনার অবদানের একটি অনিবার্য উপজাত হয়ে ওঠে। লেখক জোর দিয়ে বলেছেন যে টাকা থাকা আর ধনী হওয়া এক জিনিস নয়। সম্পদের মধ্যে রয়েছে সময়, স্বাধীনতা, স্বাস্থ্য, সম্পর্ক, উদ্দেশ্য এবং আপনার জীবন পরিচালনার ক্ষমতা। অর্থ এই জিনিসগুলিকে সুরক্ষিত করতে সাহায্য করে, কিন্তু এটি উৎস নয়। উৎস হল আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ। যার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু অবসর সময় নেই সে ধনী নয়, সে বিলাসিতায় আটকা পড়ে। কিন্তু যার পরিমিত সম্পদ এবং তার দিনগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে সে সত্যিকার অর্থেই স্বাধীন। অধ্যায়টি শেষ হয় মূল বার্তাটির দিকে ফিরে আসার মাধ্যমে। অর্থ আপনার কাঙ্ক্ষিত জীবন গঠনের একটি উৎস। এটি সুখের নিশ্চয়তা দিতে পারে না, তবে এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে সুখ সম্ভব হয়। অর্থ নিজেই নিরপেক্ষ। আপনি এটিকে যে অর্থ দেন তা এর শক্তি নির্ধারণ করে। এটিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করুন এবং এটি আপনার স্বাধীনতার ইঞ্জিন হয়ে ওঠে। দশম অধ্যায়, উদ্যোক্তা মানসিকতা। লেখক ব্যাখ্যা করেছেন যে ফার্স্ট লেন কেবল কৌশল দ্বারা নির্মিত হয় না। এটি এমন একটি মানসিকতা দ্বারা নির্মিত যা সুযোগ দেখে যেখানে অন্যরা বাধা দেখে। একজন উদ্যোক্তা অনুমোদন বা নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করেন না। তারা সমস্যাগুলি পর্যবেক্ষণ করেন, তাদের পিছনে হতাশা অনুভব করেন এবং সমাধান তৈরি করেন। লেখক জোর দিয়ে বলেছেন যে অনিশ্চয়তা যাত্রার অংশ। আপনি সবকিছু জানেন বলে নয়,
বরং দ্বিধা ছাড়াই অগ্রগতি বেছে নেওয়ার কারণে এগিয়ে যান। উদ্যোক্তা মানসিকতা, দায়িত্ব, স্থিতিস্থাপকতা এবং আপনি যা এখনো জানেন না তা শেখার ইচ্ছার উপর নির্মিত। আপনি যখন হাঁটবেন তখন আপনি পথটি গঠন করবেন। একাদশ অধ্যায়। মৃত্যুদণ্ড এবং প্রক্রিয়া। কল্পনা করুন একটি প্রশস্ত নদীর উপর একটি সেতু নির্মাণ করা। প্রথমে প্রকল্পটি অসম্ভব বলে মনে হয়, দূরত্ব অপ্রতিরোধ্য মনে হয়, কিন্তু প্রতিটি পাথর স্থাপন করার সাথে সাথে অসম্ভব পরিচালনাযোগ্য হয়ে ওঠে। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ একইভাবে তৈরি হয়, একটি বিশাল কর্মের মাধ্যমে নয়, ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে। প্রক্রিয়া ছাড়া কেবল ধারণাই অকেজ, বাস্তবায়ন কল্পনাকে ফলাফলে রূপান্তরিত করে। লেখক শ্রোতাদের প্রচেষ্টার উপর নয়, সিস্টেমের উপর মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন। একটি সিস্টেম অনুমানযোগ্য, একটি সিস্টেম অনুকরণযোগ্য। আপনি অনুপ্রাণিত বোধ করুন বা না করুন, একটি সিস্টেম ফলাফল তৈরি করে। যখন আপনার প্রক্রিয়া আপনার ভয়ের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন গতি আপনাকে এগিয়ে নিয়ে যায়। দ্বাদশ অধ্যায়। প্রযোজক হওয়া। লেখক ব্যাখ্যা করেছেন যে পৃথিবী দুটি ভাগে বিভক্ত, ভোক্তা এবং উৎপাদক। ভোক্তারা কেনে, স্ক্রল করে, দেখে এবং অপেক্ষা করে। উৎপাদকরা তৈরি করে এবং বিতরণ করে। ভোক্তারা অন্যদের সম্পদ ধরে রাখে, উৎপাদকরা তাদের নিজস্ব সম্পদ তৈরি করে। লেখক জোর দিয়ে বলেন যে শ্রোতাকে অবশ্যই ভোক্তা পরিচয় থেকে বেরিয়ে একজন স্রষ্টার মানসিকতায় প্রবেশ করতে হবে। আপনি কি কিনতে পারেন তা নয়, বরং আপনি কি তৈরি করতে পারেন তা জিজ্ঞাসা করুন। আপনাকে কি বিনোদন দেয় তা নয়, বরং আপনি কি মূল্য দিতে পারেন তা জিজ্ঞাসা করুন। যখন আপনি ভোগ্য মূল্য থেকে উৎপাদন মূল্যে স্থানান্তরিত হন, তখন আপনি এমন একটি জীবনে পা রাখেন যেখানে সুযোগগুলি বহুগুণ বৃদ্ধি পেতে শুরু করে। ত্রয়োদশ অধ্যায়। ফাস্টলেন জীবন। কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারবেন যে পুরো দিনটি আপনার। কেউ আপনার সময় নিয়ন্ত্রণ করে না। আপনি কখন কাজ করবেন বা কতক্ষণ থাকবেন তা কেউ নির্ধারণ করে না। আপনি আসেন বা না আসেন, আপনার আয় অব্যাহত থাকে কারণ আপনি এমন সিস্টেম তৈরি করেছেন যা স্বাধীনভাবে কাজ করে। এটি সেই জীবন যা লেখক ফাস্টলেন জীবন হিসাবে বর্ণনা করেছেন, একটি জীবন যা পরিকল্পিত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নয়, স্বাধীনতা আর দূরের স্বপ্ন নয়। এটি আপনার দৈনন্দিন বাস্তবতা হয়ে ওঠে। দ্য মিলিয়নেয়ার। ফাস্টলেনের যাত্রা শেষ হয় একটি সত্য দিয়ে। সম্পদ কেবল অর্থের উপর নির্ভর করে না। সম্পদ হল আপনার জীবন কিভাবে যাপন করবেন তা বেছে নেওয়ার ক্ষমতা। আপনার জীবন এখনই চলছে, স্বাধীনতা এখনই তৈরি হচ্ছে, মূল্য এখনই তৈরি হচ্ছে। ফাস্টলেন যে কারো জন্য উন্মুক্ত, যারা ভিন্নভাবে চিন্তা করতে, সাহসের সাথে কাজ করতে এবং উদ্দেশ্যমূলকভাবে অন্যদের সেবা করতে ইচ্ছুক। আপনার পরিস্থিতি নয়, আপনার পছন্দগুলি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ফাস্টলেন কোনো স্বপ্ন নয়, এটি একটি সিদ্ধান্ত, এবং একবার আপনি এতে পা রাখলে সামনের পথটি সম্ভাবনায় প্রসারিত হয়।